হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। অনেকদিন পরে আবার নতুন একটা ব্লগ নিয়ে আসলাম। সো বেসিক্যালি আজকের আমার ব্লগের টপিকস হচ্ছে যে আপনার এজেন্সি নিয়ে। সো অনেকেই কমেন্ট করেন, আমাকে ইনবক্স করতেছেন, অনেকেই কথা বলছেন যে এজেন্সিতে টাকা দিচ্ছেন, বিভিন্ন ধরনের প্রবলেম ফেস হচ্ছে। So, সেই ব্যাপারগুলো নিয়ে কথা বলবো। যারা টাকা জমা দিচ্ছেন এজেন্সিতে, তারা বিভিন্ন সমস্যার ভিতর দিয়ে যাচ্ছেন। আর যারা প্ল্যান করতেছেন যে এজেন্সির থ্রুতে আপনারা অ্যাপ্লাই করবেন, সো ভিডিওটা বেসিক্যালি সবার জন্যই। বাট যারা প্ল্যান করতেছেন যে টাকা জমা দিবেন, তারা একটু বুঝে শুনে এজেন্সির সাথে কন্ট্যাক্ট করবেন, যেন যারা অলরেডি কিছু প্রবলেমের ভিতরে আছে সেই প্রবলেমগুলো যেন আপনারাও যেন ফেস না করেন, সেগুলো যেন, সেই সমস্যাগুলো যেন আপনারা অ্যাভয়েড করতে পারেন। তো সেটা নিয়ে আমি বেসিক্যালি কথা বলবো আপনাদের সাথে। তো আমার ভিডিওটা দেখবেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এখন মেইন টপিকসে চলে আসি। তো মূল কথা হচ্ছে যে একজন মানুষ বা একটা স্টুডেন্ট সে কেন এজেন্সির থ্রুতে অ্যাপ্লাই করে। তো এটার অনেকগুলো রিজন হতে পারে, বাট আমার কাছে যে রিজনটা মনে হয় যে সে হয়তো বা নিজে নিজে অ্যাপ্লাই করতে পারতেছে না, যেটা একটা মোস্ট টপ রিজন, যেটা সে নিজে জানে না যে সে কিভাবে অ্যাপ্লাই করবে, কিভাবে সে ইউনিভার্সিটি সার্চ করবে, সে কিভাবে ভার্সিটিকে পেমেন্ট করবে, কিভাবে I-20 রিকোয়েস্ট করতে হয়, কিভাবে DS-160 ফিল আপ করতে হয়, কিভাবে ভিসা অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে হয়। তো এই সবগুলো রিজনের কয়েকটা রিজন মিলে হচ্ছে যে কেউ কয়েকটা রিজনের আনসার জানে, বাকি কয়েকটা জানে না। তো এই সব কয়েকটা রিজন মিলেই সে আসলে নিজে নিজে ট্রাই করতে ভয় পায় যে আসলে আমি অ্যাপ্লাই করলে কি আমার অ্যাডমিশন হবে কিনা বা ভিসা হবে কিনা। তো ভিসার জিনিসটা অন্যরকম, ভিসার আনসার সেটা ডিফারেন্ট, যে আপনার ভিসা হবে কিনা। ভিসার সাথে ভার্সিটির অ্যাডমিশনের সেটা একটা সিমিলারিটি আছে, বাট সেটা অন্য জায়গাতে। বাট ইনিশিয়ালি আপনারা যে স্টার্ট করতেছেন যে আমি ভার্সিটি কিভাবে খুঁজবো, আমি যদি মাস্টার্সের জন্য আসি, আমার ব্যাচেলর প্রোগ্রাম এটা, আমার এত বছর জব এক্সপিরিয়েন্স বা আমার কোনো জব এক্সপিরিয়েন্স নাই, আমার স্টাডি গ্যাপ আছে। তো এই ধরনের অনেক ডিফিকাল্টিস নিয়ে আপনারা হচ্ছে যে একটু টেনশনের ভিতরে থাকেন যে আমার মতো প্রোফাইল নিয়ে কি আমি আমেরিকার ভার্সিটিতে পড়াশোনার জন্য কি আমি অ্যাডমিশন নিতে পারবো কিনা, বা হচ্ছে আমার জন্য ভিসা দিবে কিনা। সো এই ধরনের প্রবলেমগুলো নিয়ে আপনারা এজেন্সির কাছে যান, তখন এজেন্সি আপনাকে একটা সলিউশন দিয়ে দেয়। হ্যাঁ, যে না, হ্যাঁ ঠিক আছে, আপনার এটা আপনি পারবেন, বা আপনার জন্য এটা একটু ডিফিকাল্ট হবে, আমরা আপনার প্রোফাইলটা অ্যাসেসমেন্ট করে দেখব। অনেক ভুগিযোগী অনেক অনেক কথা বলে, তখন আপনাদেরকে এমনভাবে কথা বলে যেন তারা, আপনার ভিসা হয়ে গেছে, আপনি জাস্ট এই দিনে আপনি ফ্লাইট কিনবেন আর আপনি জাস্ট আমেরিকার জন্য ফ্লাই করবেন। ইভেন তারা এমনও বলে যে এয়ার টিকেট করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, বিভিন্ন ধরনের তারা দেয় আপনাদেরকে। আপনাকে এই সেশন ধরতে হবে, এই সেশনের জন্য আপনি পারবেন না। বা মাঝে মাঝে আপনাদেরও কিছু রিকোয়ারমেন্ট থাকে, যে আমি হয়তো বা এই 3-4 মাস পরে যে সেশন আছে, সাপোজ সেপ্টেম্বর সেশন আমি ধরতে যাচ্ছি, হ্যাঁ এখন সময় কম, এখন আমার সেপ্টেম্বর সেশনে আমাকে যেতে হবে, এখন আপনারা যেভাবে পারেন তাড়াতাড়ি করে দেন। হ্যাঁ, তো এই ধরনের অনেক কিছু নিয়ে আপনারা আসলে বিভিন্ন প্রবলেমে পড়েই কিন্তু আপনারা এজেন্সির কাছে যান। ইভেন তাদের কাছে যখন যান, তখন তারা হচ্ছে যে আপনার কাছ থেকে আপনাকে বিভিন্ন ধরনের কন্ডিশন দেয়, বিভিন্ন কন্ডিশনের পারপাসেই কিন্তু আপনাদের থেকে টাকা নেয়ার তারা চেষ্টা করে। তাদের কাউন্সিলের ফি আছে, ফাইল ওপেনিং করার ফি আছে, তারপর হচ্ছে আপনি যে ভার্সিটিতে অ্যাডমিশন নিতে চাচ্ছেন সেই ভার্সিটির অ্যাপ্লিকেশন ফি আছে, তারপর কি বলে আরো বিভিন্ন ধরনের ফি আছে। এখন আপনারা ভালো জানেন যে আপনারা যখন একটা এজেন্সির সাথে আপনারা কথা বলেন, আপনারা কি ধরনের কন্ডিশন নিয়ে, বা হচ্ছে যে লাইক কি ধরনের কন্ডিশনে যে আপনারা তাদেরকে কিভাবে টাকা পেমেন্ট করবেন আপনাদেরটা ভিসা হওয়ার পরে, না কিভাবে, সেভাবে আপনারা একটা কন্ট্যাক্ট করে নেন। তো বেসিক্যালি যেটা হয় যে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট যেটা করে, বা এজেন্সি যেটা করে, যে আপনাদেরকে আশ্বাস দেয় যে ভিসা হওয়ার পরে টাকা দিতে হবে, একটা একটা অ্যামাউন্ট, যেটা আপনার ভিসা হওয়ার পরে দিতে হবে। দ্যাটস ফাইন, আমার যখন ভিসা হয়ে যাবে তখন আমার টাকা দিতে কোনো সমস্যা নাই। কিন্তু প্রবলেমটা সেখানে না, প্রবলেমটা যখন হচ্ছে যে ডিউরিং দ্য অ্যাপ্লিকেশন প্রসেস, আপনি যখন ইউএস এম্বাসির জন্য, আপনি যখন আমেরিকার ভার্সিটির জন্য যখন অ্যাপ্লাই করেন, তখন এজেন্সি যখন আপনার কাছে টাকা চায় যে এখন আপনাকে এইটা দিতে হবে, না হলে এই কাজটা হবে না। সাপোজ আপনার সার্টিফিকেট আপনার এই আমেরিকান স্ট্যান্ডার্ডে আপনার কনভার্ট করানো লাগবে, তখন তারা হয়তো আপনার কাছে টাকা চেতে পারে, একটা রিজন। তারপর আবার আরেকটা রিজন হচ্ছে যে, আরেকটা খুব খুব কমন একটা রিজন হচ্ছে
সেটা হচ্ছে I-20। হ্যাঁ, তো I-20 ইস্যু করার জন্য তারা আপনার কাছ থেকে মাস টাকা নিবে, এটা কোনো মিস হবে না। তারা বলবে যে আপনার I-20-র জন্য আমাদের I-20 রিকোয়েস্ট করতে হবে, I-20-র জন্য এত টাকা লাগবে, 2 লাখ টাকা লাগবে, 3 লাখ টাকা লাগবে, তা না হলে তো আপনার I-20 আসবে না। এটা একটা রিজন। আবার আরেকটা হচ্ছে যে ওই I-20 এজেন্সির কাছে আসে, তখন আপনার কাছে আপনাকে হয়তো বা তারা প্রথমে আপনার অ্যাডমিশন লেটারটা দেয়, যেটা আসলে কোনো ইম্পর্টেন্ট কোনো কিছু না, বাট মেইন ইম্পর্টেন্ট হচ্ছে আপনার I-20। তো I-20 যখন এজেন্সির কাছে আসে তখন তারা বলে যে আপনার তো I-20 আসছে, আপনার হয়ে তো আমরা ভার্সিটিকে পেমেন্ট করে দিছি এত এত টাকা, এখন সেই টাকাটা আমাদেরকে আপনাকে দিতে হবে, নাহলে তো আমরা I-20টা আপনাকে দিতে পারতেছি না। তখন আপনাদের যেটা হয় যে আপনারা অলরেডি বিভিন্ন পারপাসে বিভিন্ন খাতে এজেন্সিকে আপনারা 1.5-2 লাখ টাকা দিয়ে ফেলছেন বা 1 লাখ টাকা দিয়ে ফেলছেন। এখন এজেন্সি ডিমান্ড করতেছে 2 লাখ টাকা, বা মানে দামাদামি করে 1 লাখ টাকায় চলে আসছে, যে আপনি এখন 1 লাখ টাকা দেন, ভিসা হওয়ার পরে বাকি যেই অ্যামাউন্টটা থাকে সেটা দিয়েন। তখন আপনি চিন্তা করতেছেন যে আমি অলরেডি 1 লাখ বা 1 লাখের উপর টাকা ইনভেস্ট করে ফেলছি, এখন এজেন্সি যেই টাকাটা ডিমান্ড করতেছে আমার I-20-র জন্য, আমি এই টাকাটা যদি আমি না দিই, তাহলে আমার যেই 1 লাখ টাকার যে টাকাটা আপনি পেমেন্ট করছেন সেই টাকাটার কোনো কাজে আসতেছে না, প্লাস আপনার যে I-20 আসছে সেটাও আপনার ইউটিলাইজ হচ্ছে না ঠিক মতো। তারপর এই যে একটা ডিফিকাল্ট সিচুয়েশন, একদম মাঝপথে এসে এজেন্সি আপনাকে আটকাই দিচ্ছে। সো আমি বলবো যে ম্যাক্সিমাম এজেন্সির কাজই এটা, যে স্টুডেন্টদেরকে এমন একটা সিচুয়েশনে নিয়ে আসা হোক যাতে তারা টাকা দিতে বাধ্য হয়। আমাদের যে কন্ট্রাক্ট ছিল, কন্ট্রাক্ট এক পাশে, বাট যে কারেন্ট সিচুয়েশন, এই কারেন্ট সিচুয়েশন অনুযায়ী স্টুডেন্টরা টাকা দিতে বাধ্য। হ্যাঁ, ডেফিনেটলি আপনাকে টাকা দিতেই হবে। সো এই সিচুয়েশনটা অ্যাকচুয়ালি আপনার এজেন্সি ক্রিয়েট করে, কারণ সেই এজেন্সি যদি ক্রিয়েট না করে, কারণ আপনার ভিসার গ্যারান্টি কিন্তু এজেন্সি দিতে পারবে না, কারণ ভিসা হওয়ার পরে যে টাকাটা সেটা তো আপনার কাছ থেকে তারা নিবেই, কিন্তু তারা ভাবতেছে যে তাদের টার্গেট হচ্ছে ভিসা পাওয়া না, তাদের টার্গেট হচ্ছে যে ভিসা পাওয়ার আগ পর্যন্ত আপনার কাছ থেকে ম্যাক্সিমাম যত পরিমাণ টাকা নেওয়া যায় সেটা, আর তারপর ভিসা হওয়ার পর তো আপনি সেটা দিবেনই, অ্যাজ আপনি কমিটেড তাদেরকে আপনি টাকা দেওয়ার জন্য। তো এই ধরনের একটা সিচুয়েশন হয়, অনেকের আপনার I-20 আসে, তারা এজেন্সির সাথে যোগাযোগ করে, এজেন্সি I-20 দেয় না, তারপর আপনারা আবার হয়তো বা নিজ দায়িত্বে ভার্সিটির সাথে আপনারা যোগাযোগ করেন যে সেই I-20টা আপনার নামে দেয়া যায় কিনা বা আপনার নামে ইস্যু করা যায় কিনা। তো এটা আসলে বেসিক্যালি অনেকাংশে হয় না। কেন হয় না? কারণ আপনি একটা ভার্সিটিতে যখন অ্যাপ্লাই করেন, এজেন্সি যখন আপনার জন্য অ্যাপ্লাই করে, তখন আপনার একটা নতুন ইমেল অ্যাড্রেস দিয়ে আপনার নামে একটা প্রোফাইল ক্রিয়েট করা হয়, যেটা ভার্সিটির যে পোর্টাল, সেই পোর্টালে আপনার ইমেলটা একটা প্রোফাইল ক্রিয়েট করা হয়। তো সেখান থেকে আপনার অ্যাপ্লিকেশন ফি জমা দেওয়া শুরু থেকে, আপনার অ্যাপ্লিকেশন প্রসেসিং শুরু হওয়া থেকে I-20 ইস্যু হওয়া পর্যন্ত সব কিছু সেইটার থ্রুতেই হয়। তো আপনি যখন নাকি অন্য একটা ইমেল থেকে আপনি যোগাযোগ করেন, হ্যাঁ, বা কিছু একটা করেন, তখন কিন্তু সেটা আসলে ভ্যালিড না, অর্থাৎ সেটা আপনার অফিসিয়াল কোনো কিছু না। কারণ হচ্ছে আপনার অফিসিয়াল যেটা, সেটা হচ্ছে যে এজেন্সি যেটা দিয়ে আপনার জন্য কাজ করছে সেটাই হচ্ছে আপনার অফিসিয়াল। তো আপনি যতই ভার্সিটিকে মেল করেন না কেন, এটা করেন না কেন, ভার্সিটি হয়তো আপনাকে আশ্বাস দিল, তারা কিন্তু অফিসিয়ালি আপনাকে I-20 জেনারেট করার মতো পর্যায়ে থাকে না। কারণ হচ্ছে আপনি এমন একটা ইমেল অ্যাড্রেস ইউজ করতেছেন যেটা আপনার প্রোফাইলের কোথাও সেই ইমেল অ্যাড্রেসটা নাই। আপনি যতই আপনার পাসপোর্ট দিয়ে মেইল করেন, যত কিছু দিয়ে মেইল করেন না কেন, এটা হবে না। তো এজেন্সির খেলাটাই হচ্ছে আপনার I-20 নিয়ে। আবার এজেন্সির আরেকটা খেলা হচ্ছে, যেটা খুব কমন একটা জিনিস, যে আপনার যখন I-20 চলে আসে, তারপর হচ্ছে যে অনেকাংশে আপনার ভিসা হওয়ার আগে বা ভিসা হওয়ার পরে আপনাকে বলে যে আপনার ভার্সিটির পেমেন্ট দেওয়া লাগবে, আপনার প্রথম সেমিস্টারের টাকা দিয়ে যেতে হবে, আপনি প্রথম সেমিস্টারের টাকা আমাদেরকে দেন, আমরা ভার্সিটিতে জমা দিয়ে দিব। সো এইটা হচ্ছে সব থেকে বড় একটা মিথ্যা কথা। হ্যাঁ, খুব কম ইউনিভার্সিটি আপনার কাছ থেকে আপনার ক্লাস শুরু হওয়ার আগে আপনার কাছ থেকে টাকা চাবে, বা আপনার I-20-র জন্য আপনার কাছ থেকে টাকা চাবে যে আপনার নামে I-20 ইস্যু করা হবে, আপনার এখন টাকা দেওয়া লাগবে। তো ব্যাপারটা ওরকম না, ব্যাপারটা হচ্ছে যে আপনার I-20 ইস্যু করার আগে আপনার কাছ থেকে যেটা চাওয়া হয় সেটা হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস, অর্থাৎ ব্যাংক স্টেটমেন্ট, যেটাকে আমরা স্পন্সরশিপ বলি, বা আপনার ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস তারা দেখতে চায়।
যে আপনাকে কে স্পন্সর করতেছে, আপনি আসলে ইউএসএ তে পড়াশোনা করার জন্য ক্যাপাবল কিনা। তো ভার্সিটি এই জিনিসটা আপনার কাছ থেকে একটা ডকুমেন্ট চাই, যেটা হচ্ছে আমরা ব্যাংক ডকুমেন্ট বলি। তো যেটা আপনাকে শো করতে হয়। তো খুব কম ইউনিভার্সিটি আছে যে আপনার কাছ থেকে টাকা চাবে। ম্যাক্সিমাম ইউনিভার্সিটি আপনার কাছ থেকে I-20 জন্য বা আপনার ভিসা হওয়ার পরে বা আগে আপনার ফার্স্ট সেমিস্টারের টাকা দিয়ে আপনাকে কিছু করতে হবে, অ্যাপ্লিকেশন প্রসেস স্টার্ট করতে হবে, এরকম চায় না। সো এটা হচ্ছে আরেকটা খুব কমন একটা ইস্যু। তারপর আবার আপনার আরেকটা কমন ইস্যু হচ্ছে যে আপনার যখন এজেন্সিতে যান, গিয়ে আপনারা যখন বলেন যে আসলে আমার তো সাবজেক্ট এইটা, আমি তো এই সাবজেক্টটা পড়াশোনা করতে যাচ্ছি, আমি আসলে আমার কিছু চয়েসের একটা ইউনিভার্সিটি আছে, আমি আসলে এই ইউনিভার্সিটিতে আমি পড়াশোনা করতে যাচ্ছি, আপনারা আমার আমি এই ইউনিভার্সিটিতে আপনারা আমার ভর্তি করার জন্য আপনারা ট্রাই করেন, অ্যাডমিশন নেওয়ার জন্য আপনারা ট্রাই করেন। তো কিছু এজেন্সি হয়তো বা আপনার জন্য ট্রাই করবে, আর কিছু এজেন্সি আছে যে যেটা গদ বাঁধা, হ্যাঁ, তারা বিভিন্ন স্টুডেন্টের জন্য কাজ করে, তাদের ডেটাবেজে অলরেডি কিছু সংখ্যক ইউনিভার্সিটি আছে। এখন স্টুডেন্ট যেটাই আসুক না কেন, স্টুডেন্টের চয়েস যেটাই থাকুক না কেন, তারা আপনাকে বলে দিবে যে আপনার রিকোয়ারমেন্ট ম্যাচ করে না, আপনার ল্যাঙ্গুয়েজ, হয়তো আপনার ল্যাঙ্গুয়েজ স্কোর যেটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কোর সেটা ম্যাচ করে না, বা আপনার ব্যাচেলর সাবজেক্টের সাথে প্রি রিকুইজিট কোর্স, আপনি যেটা মাস্টার্স করতে যাবেন সেখানে কিছু কোর্সের অমিল আছে, হ্যাঁ, বা এই ধরনের অনেক আপনাকে বিভিন্ন ধরনের দেখাবে, অনেক অনেক ধরনের আপনার রিজন দেখাবে, রিজন দেখায় আপনাকে বলবে যে আপনি তো এটা করতে পারবেন না, বেটার হয় আপনি এটাতে গিয়ে করেন। এটাতে গিয়ে করলে হচ্ছে যে আপনার অ্যাডমিশন পাবেন, আপনি যে সাবজেক্ট চাচ্ছেন সেটাও পাবেন, এবং অনেকাংশে আমরা হয়তো আপনাকে স্কলারশিপ নিয়ে দিতে পারবো। তো আরেকটা ধাপ্পাবাজির কথা হচ্ছে যে, আরেকটা ফেক কথা হচ্ছে যে তারা আপনাকে করবে, যে আপনাকে স্কলারশিপ নিয়ে দিবে। অনেক এজেন্সি বলে যে আমরা আপনাকে স্কলারশিপ নিয়ে দিব, ফুল স্কলারশিপ না হলে অ্যাটলিস্ট কিছু পরিমাণ 40%, 50% আপনাকে স্কলারশিপ নিয়ে দিব। আপনাকে সেভাবে তারা কমিটমেন্ট দেয়, কিন্তু আপনি যখন নাকি অ্যাপ্লিকেশন প্রসেসিং স্টার্ট করে দেন এজেন্সির সাথে, তখন যখন আপনার I-20 ইস্যু হয়, তখন দেখেন যে আপনার কোনো স্কলারশিপ নাই। তো তারা যেটা বলে সেটা আসলে অনেকাংশেই হয় না। সো যার কারণে হয় যে বাংলাদেশে প্রচুর স্টুডেন্ট, মানে যারা হচ্ছে যে এজেন্সির কাছে টাকা দিছে, কিন্তু এখন যে পরিমাণ টাকাটা সে ইনভেস্ট করছে সেই টাকাটা সে এখন রিফান্ডও করতে পারতেছে না, আবার এজেন্সি ফার্দার প্রসেসিং করার জন্য, নেক্সট প্রসেসগুলো আগায় নেওয়ার জন্য যেই টাকাটা এখন সে চাচ্ছে আপনারা সেটাও দিচ্ছেন না। অর্থাৎ হচ্ছে আপনি যে আগে টাকা দিচ্ছেন সেটা আপনি উদ্ধার করতে পারতেছেন না, কারণ তাদের উপর আপনার বিশ্বাস হচ্ছে না। এখন সেই বিশ্বাস না হওয়ার জন্য আপনি যে নেক্সটে তাদেরকে পেমেন্ট করবেন সেটার জন্য কিন্তু আপনার ট্রাস্ট নাই তাদের প্রতি। এখন এরকম একটা মাঝামাঝি পর্যায়ে সিচুয়েশন আপনি আছেন। এখন সিচুয়েশন যেমনই হোক না কেন, লাভ কিন্তু এজেন্সির, কারণ আপনি তাদের সাথে যে কোনো একটা এগ্রিমেন্টে আসছেন, যে কোনো একটা কন্ট্রাক্ট ফর্মে সাইন করছেন যে এরকম 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 হবে। তো এই ফোন করে গেছে। সো এরকম এই কন্ট্রাক্ট করার ভিতরে মাঝে মাঝে কিছু যে সিচুয়েশন গুলো হয়, ইনসিডেন্ট গুলো হয়, আমি বলবো যে ইনসিডেন্ট গুলো অ্যাকচুয়ালি কিন্তু এজেন্সি আগে থেকেই জানে যে আপনার এই প্রোফাইল অনুযায়ী আপনার কিন্তু এই ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করা সম্ভব হবে না, বা এই ইউনিভার্সিটিতে আপনার I-20 জন্য আগে থেকে কোনো ফি নেয় না, বা এই ইউনিভার্সিটিতে আপনার ক্লাস শুরু হওয়ার আগে প্রথম সেমিস্টারে টাকা দিতে হয় না। এই সব জিনিসই কিন্তু আপনার এজেন্সিগুলো জানে, জেনে শুনেও কিন্তু আপনাকে ওইভাবেই এগ্রিমেন্ট করানো হয়, হ্যাঁ। কিন্তু মাঝপথে তার এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করা হয় যে আপনি আসলে বিশ্বাস করতে বাধ্য, বা বিশ্বাস না করলেও আপনি সিচুয়েশন বুঝতে পারেন যেটা আসলে কিন্তু এজেন্সি ইচ্ছা করে সিচুয়েশনটা ক্রিয়েট করছে। সো ইচ্ছা করে হোক আর অনিচ্ছাকৃতভাবেই হোক, আপনি যেহেতু একবার টাকা দিয়ে ফেলছেন আর আপনার অ্যাপ্লিকেশন সামনের দিকে আগানোর জন্য আরও টাকা দিতে হবে, আপনি কিন্তু অনেকাংশে বাধ্য টাকা দেওয়ার জন্য। সো সবগুলা পয়েন্ট নিয়ে আমি যেহেতু মোটামুটি একটা শর্ট একটা ধারণা দিচ্ছি আপনাদেরকে, তারপর আশা করি বুঝতে পারতেছেন যে আমার এই কথার সাথে যারা আপনার এজেন্সি থ্রুতে আপনারা অ্যাপ্লাই করতেছেন এদের অনেকাংশে অনেকগুলো পয়েন্ট মিলে গেছে। ইভেন যে সাবস্ক্রাইবার আমার সাথে অলরেডি যোগাযোগ করছেন, আমার সাথে কথা বলছেন, আমি তাদেরকে কোনো সলিউশন ওরকম 100% কমপ্লিট সলিউশন দিতে পারি নাই, বাট একটা ওয়ে দেখাই দিতে পারছি যে আপনারা হয়তো বা এইভাবে আপনারা মুভ করলে
আপনার হয়তো সামনের দিকে কোনো টাকা দেওয়া নাও লাগতে পারে, বা যেহেতু আপনি টাকা ইনভেস্ট করে ফেলছেন এখন তো আর কিছু করার নাই। এখন আপনাকে আরো সামনে টাকা দিয়ে I-20 নিয়ে আপনার এম্বাসি ফেস করাটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। কারণ যে টাকাটা অলরেডি দিয়ে ফেলছেন সেটা তো ব্যাক পাবেন না, তো কিছু টাকা দিয়ে আপনার এম্বাসি ফেস করে ভালো। বাট কিছু টাকা যে আপনি দিবেন সেটা আপনার এজেন্সির সাথে আপনারা একটা নতুনভাবে একটা কন্ট্যাক্ট করতে পারেন, যে যদি আমার ভিসা না হয় বা এই ক্ষেত্রে না হয়, সেই ক্ষেত্রে আমি I-20 জন্য যে টাকা পেমেন্ট করছি সেটা আমি ফেরত পাবো কিনা, বা হচ্ছে যে ভার্সিটিতে ক্লাস শুরু হওয়ার আগে আমি যে টাকাটা দিছি ফার্স্ট সেমিস্টারের টাকা, সেই টাকাটা ফেরত পাবো কিনা, বা পেলেও আমি কত দিনের ভিতরে পাবো, বা রিফান্ড হলেও কি এটা 100% রিফান্ডেবল কিনা, নাকি 80% 90% সামথিং। সো আমার মূল কথা হচ্ছে যে এজেন্সিকে বিশ্বাস করা মোটেও ঠিক না। আমি কখনোই এজেন্সি ট্রাস্ট করি না, কারণ এজেন্সি হচ্ছে লাইক কাইন্ড অফ দালাল। আপনার ভার্সিটি আর আপনি, আপনার দুইজনের মাঝামাঝি হয়ে সে কাজ করবে, আপনার ইনফরমেশন ভার্সিটিকে দিবে, সেটাই। তো তাদের যেটা হচ্ছে যে নতুন করে কোনো কিছু করতে হয় না, তাদের ডেটাবেজে আগের থেকে ইউনিভার্সিটিগুলো আছে, ইউনিভার্সিটিগুলো কি কি তাদের পেপারস চাই সবকিছু আছে। ইভেন এমনও সিচুয়েশন হয় যে ওই বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটির সাথে বাংলাদেশের যে বড় বড় এজেন্সিগুলো আছে, আমি নাম জানি না, কিছু নাম মাথায় আসলে আমি আসলে ভিডিওতে আমি বলতে পারতেছি না, এক্সপোজ করতেছি না। তো তাদের সাথে একটা কন্ট্যাক্ট আছে যে এত এই স্টুডেন্টগুলা আমরা আপনাকে দিব, ঠিক আছে, মানে যেটাকে বলে আপনার I-20 বিজনেস বলা হয়, যেটা থেকে আপনার ভিসা রেশিও খুবই কম, খুবই কম। আপনি একটা পাবলিক ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লাই করেন, আপনার ভার্সিটিকে বলেন যে আপনি এই পাবলিক ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেন, তারা দেখবেন যে খুব একটা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবে না কোনো একটা পাবলিক ইউনিভার্সিটিতে, আপনার চয়েস মতো পাবলিক ইউনিভার্সিটিতে সে অ্যাপ্লাই করার জন্য সে স্বাচ্ছন্দ্য বোধ করবে না। সে ওইটাই করবে যেটা তার অফিসিয়ালি তার সিস্টেমের ডেটাবেজে আছে, প্লাস যে ভার্সিটির সাথে তাদের কন্ট্যাক্ট আছে, বা যে ভার্সিটিতে আপনার খুব সহজে I-20 পাওয়া যায় সেটার সাথেই সে কন্ট্যাক্ট করবে। কারণ কি বলে, এজেন্সির প্রফিটগুলো কোথায়? এজেন্সির প্রফিটগুলো হচ্ছে যে আপনি টাকা দিচ্ছেন, সে টাকা নিচ্ছে। এখানে কিছু সলিড জিনিস আছে যেগুলো আসলে এজেন্সি কোনো কিছু করতে পারে না। যেমন আপনার অ্যাপ্লিকেশন ফি, সাপোজ $50, $35, $70, কোনো ক্ষেত্রে $90 হয়। হ্যাঁ, এটা একদম অফিসিয়াল, এটা খুব ট্রান্সপারেন্ট, এখানে করাপশনের করার কোনো সুযোগ নাই। তারপর হচ্ছে আপনার সেভিস পেমেন্ট ফি, যেটা বর্তমানে $350 লাগে। তো সেভিস পেমেন্ট ফিটা হচ্ছে যে আপনি যখন সবকিছু হয়ে যাবে, আপনার যখন ডেট চলে আসবে, তো আপনার ইন্টারভিউর অ্যাটলিস্ট 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে জাস্ট টাকাটা জমা দিয়ে দিলেই হয় আপনার সেভিস ফিটা। তো ওইটা কোনো ইস্যু না। সো দেখবেন যে আপনার আপনার এজেন্সি আপনার সেভিস ফি নিয়ে তেমন একটা কোনো ধরনের কথাবার্তা বলবে না, জাস্ট আপনাকে রিমাইন্ডার দিবে যে আপনার সেভিস ফি লাগবে। তো এজেন্সি আপনাকে অনেক আগডুম বাগডুম হাবিজাবি অনেক কিছু বুঝাবে, যে আমরা আপনাদের মক টেস্ট নিব, যেটা আপনার ভিসা অ্যাপয়েন্টমেন্টের জন্য আপনি যখন ভিসা ইন্টারভিউ দিবেন, সেই ইন্টারভিউর জন্য আপনার দিতে হবে, আমরা আপনার মক টেস্ট নিব। আমাদের যারা হচ্ছে যে খুব অভিজ্ঞ যারা আছে, যাদের থ্রুতে বিভিন্ন ক্যান্ডিডেটের বা বিভিন্ন স্টুডেন্টের ভিসা হয়েছে, তারা আপনাদেরকে গাইড করবে, তারা আপনাদের সবার মক টেস্ট নেবে, এতটা মক টেস্ট নেবে, সব কিছু বলবে আপনাকে, ঠিক আছে। তো অনেক কিছু বলবে আপনি যখন ফার্স্ট টাইম যাবেন, তখন আপনাকে এমনভাবে প্রেজেন্ট করবে যে যেন মনে হয় যে তারা খুব ভালো কাজ করে, তাদের এজেন্সি থেকে ভিসা রেশিওটাও খুব ভালো। তারপর হচ্ছে যে তাদের এজেন্সিতে যারা আসে তারা খুব ট্রান্সপারেন্টলি নিখুঁতভাবে কাজ করে, তারা যেখানে পেমেন্ট করতেছে সব কিছুর ডকুমেন্টস আপনাকে দিচ্ছে, ঠিক আছে। তো সব কিছু ভালোভাবে প্রেজেন্ট করবে। প্রেজেন্ট করার পর আপনি যখন নাকি একবার তাদের সিস্টেমে আপনি ঢুকে গেছেন, অর্থাৎ তাদের সাথে আপনি কন্ট্যাক্ট হয়ে গেছেন, আপনি তাদেরকে পেমেন্ট করে স্টার্ট করে দিচ্ছেন, ঠিক আছে। এরপর দেখবেন যে একটা জায়গায় এসে আপনি আটকাবেন। এমন কোনো স্টুডেন্ট নাই যে কোনো জায়গায় এসে আটকায় নাই। শুধুমাত্র আমি বলবো যে যাদের নাকি কোনো টাকা পয়সার কোনো সমস্যা নাই, ঠিক আছে, আমি ভার্সিটির জন্য আমি ট্রাই করতেছি, আমেরিকার জন্য আমার 18-20 লাখ লাগলে লাগুক, তার জন্য ভিসা হয়, ঠিক আছে। তো তাদের জন্য এই ভিডিওটা না, তাদের জন্য এই ভিডিওটা এই কারণে না, কারণ তাদের
টাকার কোনো সমস্যা নাই, এজেন্সি টাকা চাইলেই টাকা দিয়ে দিবে। নেন, আপনার 2 লাখ 3 লাখ টাকা লাগতেছে I-20 জন্য, ক্লাস স্টার্ট হওয়ার আগে আমার 6 লাখ টাকা লাগতেছে, নেন আপনি নিয়ে নেন। ঠিক আছে, এটা তাদের কাছে কোনো ফ্যাক্ট না। বাট ফ্যাক্ট হচ্ছে যে যারা আপনারা হচ্ছে যে মিডিল ক্লাস ফ্যামিলি থেকে আসছেন, বা মিডিল ক্লাসে বলবো না, যে যারা খুব কষ্ট করে আপনারা টাকা পয়সাগুলো আপনারা ম্যানেজ করতেছেন, ব্যাংক স্টেটমেন্ট, ইভেন নিজের বাবা মার কাছে যেই টাকা পয়সাগুলো নাই, আপনার আত্মীয় স্বজন বা ব্যাংক থেকে আপনারা লোন নিয়ে কাজ করতেছেন, ব্যাংক থেকে লোন নিয়ে যখন টাকাটা নেন, আপনাকে প্রতি মাসে একটু মোটা অ্যামাউন্টের একটা ইন্টারেস্ট শো করতে হয়, আপনাকে পেমেন্ট করতে হয়, আপনার পার্সোনালি ব্যাংকে পেমেন্ট করতে হয়। তো তাদের কাছে টাইমটা খুব ইম্পর্ট্যান্ট। যে আমার কাছে একটা মাস জমা মানে আমাকে প্রায় 20-30 হাজার টাকা আমাকে পেমেন্ট করা লাগতেছে, আমার ইন্টারেস্ট। হ্যাঁ, সো এই এই টাইমের ভিতরে আমি যদি কারো কোনো আত্মীয় স্বজনের কাছ থেকে টাকা নিই, সেটাও আমার একটা কমিটমেন্ট থাকে যে আমি এই সময়ের ভিতরে আমি তাদেরকে টাকা ফেরত দিব। তো আপনারা যারা আসলে যারা হচ্ছে যে আসলে আপনারা পড়াশোনা করতে চান, বা আপনারা ওই এজেন্সির থ্রুতে আপনারা ট্রাই করতেছেন, হ্যাঁ, আমি আসলে আপনাদেরকে বলবো যে আপনারা এজেন্সির থ্রুতে আপনাদের ট্রাই করা দরকার নাই। গুগল এমন একটা জিনিস, আপনারা গুগল করলে দুনিয়ার সবকিছু পাবেন। আমি আমার অনেক দিন, প্রায় বছরখানেক আগের একটা ভিডিওতে আমি বলছিলাম যে আপনারা যদি গুগল আর গুগল ম্যাপসটা যদি আপনারা ইউজ করতে না পারেন, তাহলে আপনাদের আমেরিকায় আসার কোনো দরকার নাই। তো আমি এখনো বলতেছি, আপনারা যদি গুগলটাকে প্রপারলি আপনারা ইউজ করতে না পারেন আপনার ভার্সিটি সার্চ করার ক্ষেত্রে, তারপর আপনার কোর্স কোথায় আছে, কোর্স ফি কত, আপনার টিউশন ফি কত, আপনি ডিপেন্ডেন্ট নেবেন, ডিপেন্ডেন্টের নিতে আপনার কত খরচ, হ্যাঁ, এইসব ব্যাপার আপনি ওয়েবসাইট থেকে ঘেটে যদি আপনি এগুলো না করতে পারেন, এই ইনফরমেশনগুলো যদি আপনি না নিতে পারেন, তাহলে আপনার আমেরিকার জন্য আপনার আমেরিকাতে আসার কোনো দরকার নাই। ঠিক আছে, আবার আরেকটা হচ্ছে যে কমিউনিকেশন, ইমেল কমিউনিকেশন। আপনি যত ওয়েবসাইট থেকে যত ইনফরমেশন নেন না কেন, সেই ইনফরমেশনগুলো আপনারা আপনাদের ভার্সিটির যেই অফিসিয়াল যারা আছে, যারা আপনার কি বলে, যারা অফিসিয়ালস আছে, আই মিন অথরাইজড পারসন যারা আছে ওয়েবসাইটে, তাদের নাম, ফোন নাম্বার, ইভেন ইমেল অ্যাড্রেস সহ দেওয়া আছে, আপনারা তাদের সাথে কন্ট্যাক্ট করেন। হ্যাঁ, আপনারা কন্ট্যাক্ট করেন এইভাবে যে আমি একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, আমি বাংলাদেশ থেকে আসলে আমি অ্যাপ্লাই করতে যাচ্ছি এই কোর্সের জন্য, আসলে এই কোর্সের জন্য আমি এই মাস্টার্স প্রোগ্রাম বা ব্যাচেলর প্রোগ্রামের জন্য আসতে যাচ্ছি, তো এটার জন্য আমার টিউশন ফিস কত। তো সে তখন আপনাকে একটা লিঙ্ক দিয়ে দিবে, সেই লিঙ্কে গেলে আপনি সব জানতে পারবেন। বা প্লাস হচ্ছে যে আমার I-20 জন্য কি আমার কোনো টাকা আগে থেকে আমার দিতে হয় কি না ইস্যু করার জন্য, তখন তারা আপনাকে বলবে যে হয় বা না হয়। হ্যাঁ, তারপর ভার্সিটিতে ক্লাস শুরু হওয়ার আগে কি আমার কোনো পেমেন্ট করতে হবে কি না। ঠিক আছে, তো এই জিনিসগুলো, তো এই সবগুলো জিনিসই কিন্তু আপনাদের যে কোনো একটা ইউনিভার্সিটির ওয়েবসাইটে আছে। তো ওই ওয়েবসাইটে গেলে হচ্ছে যে আপনি সব পাবেন। আরও জিনিসগুলো ক্রস ভেরিফিকেশনের জন্য যেই প্রতিটা ওয়েবসাইটে দেখবেন ইন্টারন্যাশনাল একটা স্টুডেন্ট সার্ভিস আছে, যেটাকে ISS বলে, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট সার্ভিস। ওই ইন্টারন্যাশনাল স্টুডেন্ট সার্ভিসে আপনারা ইমেল করেন, প্রফেসরকে সিসিতে রাখেন, হ্যাঁ, একটু ঘাটাঘাটি করেন। এই যে আপনারা যেই জিনিসগুলো করবেন, এই জিনিসগুলো হচ্ছে যে ওই যে আপনার এজেন্সিকে আপনি যে টাকাগুলো দিচ্ছেন সেগুলো আপনার সেভ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো once you get your I-20, you don't have to do nothing for the further process. So I-20টা হচ্ছে যে খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। সেটা যখন আপনি পাবেন, আপনার কারো কোনো হাত পা ধরতে হবে না। এরপরের প্রসেসগুলো আপনারা ইউটিউবে ইজিলি পাবেন, কীভাবে DS-160 ফর্ম ফিল আপ করতে হয়, কীভাবে আপনার ভিসা অ্যাপয়েন্টমেন্টের জন্য আপনার CGI পোর্টালে ঢুকতে হবে, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, EBL ব্যাংকে টাকা জমা দিতে হবে। ঠিক আছে, সবগুলো প্রসেস কিন্তু এখন অ্যাভেলেবেল হয়ে গেছে। এখন সমস্যা হচ্ছে যে আমরা অলস, আমরা হচ্ছে যে আমরা গুগল করে একটা ইনফরমেশন জানবো, গুগলে ঢুকলে 2-3 মিনিট থাকার পর আমরা সুইচ করি, আমরা ফেসবুকে ঢুকে যাই, আমরা ইনস্টাতে ঢুকে যাই, আমরা রিলস দেখি, আমরা শর্টস দেখি। আসলে ইনফরমেশনের যে জায়গাটা, হ্যাঁ, সেই জায়গা থেকে আপনার ইনফরমেশন বের করে নিয়ে আসাটা খুবই সহজ, কিন্তু সেখানে আপনি 2-3 মিনিট টাইম ইনভেস্ট করবেন, সেই সময়টা কিন্তু আপনাদের কম, বা আমাদের খুবই কম, আমাদের ধৈর্যটা সেই জায়গাতে নাই। সো সেই জায়গাটাতে আপনারা টাইম দেন, আপনারা এজেন্সিকে যে টাকাটা দিচ্ছেন সেই টাকাটা সেভ হবে, আপনার টাকাটা প্রপার জায়গায় যাবে। আপনি যদি ভার্সিটিতে আপনি পেমেন্ট করেন, কিছু জিনিস হচ্ছে নন রিফান্ডেবল, যেমন আপনার অ্যাপ্লিকেশন ফি, সেভিস পেমেন্ট, এই দুইটা জিনিস হচ্ছে আপনার নন রিফান্ডেবল। আইদার আপনার I-20 এর জন্য যে টাকা লাগে
বা আপনার ক্লাস স্টার্ট হওয়ার আগে আপনার যে সেমিস্টার ফি দিতে হয়, সেটা যদি আপনি নিজে নিজে চেষ্টা করে যদি আপনি সেমিস্টার ফি দেন, যদি আপনার ভিসা না হয়, ভার্সিটি আপনাকে 100% টাকা পেমেন্ট করবে। ঠিক আছে, 100% টাকা পেমেন্ট করবে। তো এদিক দিয়ে আপনার টেনশন নেওয়ার কোনো দরকার নাই যে আমি নিজে নিজে অ্যাপ্লাই করলে কি আমার টাকাগুলো মাইট যাবে কিনা। সো টাকা মাইট যাওয়ার কোনো অপশন নাই, বরঞ্চ আপনার এজেন্সির থ্রুতে গেলেই আপনার টাকা মাইট যাওয়ার চান্সেস অনেক বেশি, অনেক বেশি। আপনি যদি নিজে ট্রাই করেন সেক্ষেত্রে আপনার টাকা মাইট যাওয়ার কোনো আশঙ্কা নাই। আর যেই প্রসেসিংয়ের কথা বলতেছেন, আপনাদের কোনো সমস্যা হলে আপনারা গুগল করেন, আপনারা যেটা বুঝতেছেন না সেটা ভার্সিটিকে আপনারা ইমেল করেন, আপনারা ইউটিউবে ঘাটাঘাটি করেন, আর সব কিছু শেষে তো আপনারা আমাকে টেক্সট করতে পারেন। সো আমার যতটুকু সম্ভব হয় আমি হেল্প করবো আপনাদেরকে। সো আজকে আমার টোটাল ভিডিওর আমার একটাই উদ্দেশ্য ছিল যে বাংলাদেশের এখন যে পরিস্থিতি, অনেক কিছু উন্মোচন হচ্ছে, যারা অনেক টাকা পয়সা কারচুপি করছে, অনেক দুর্নীতি করছে সব দিক দিয়ে, বিভিন্ন অফিস আদালত প্রতিষ্ঠান বলেন না কেন, যেসব জায়গা থেকে আপনার করছে, দুর্নীতি করছে, সেগুলো কিন্তু আপনার আস্তে আস্তে বের হয়ে আসতেছে। সো আমিও শুনছি যে বিভিন্ন এজেন্সিকে বিভিন্ন এজেন্সি এক্সপোজ হচ্ছে, হ্যাঁ, সেখানে অনেক শিক্ষার্থীরা গেছে, তাদের টাকা পয়সার কারচুপি আছে, অনেক কিছু হচ্ছে। আমি বলবো যে কারচুপি হচ্ছে, আপনারা আশা করি যদি এরকম কোনো সিচুয়েশন হয়, আমি হোপফুলি আপনারা আপনার টাকা ব্যাক পাবেন, টাকা ব্যাক পাওয়াটা উচিত। কিন্তু এই যে টাকাটা ব্যাক পাচ্ছেন না, বা আপনাদের টাকাটা ব্যাক পেতে যে আপনার যে সময়টা লাগবে, ঠিক আছে, তো সেই সময়টাতে আপনারা যে ওয়েট করতেছেন, আপনারা সেই টাকাটা কিন্তু কারো না কারোর কাছ থেকে নিয়ে আসছেন, বা ব্যাংক থেকে নিয়ে আসছেন, বা হচ্ছে যে ধার করছেন, যত কিছুই হোক, নিজের টাকা যখন আরেকজনের কাছে যায় এবং সেটা যদি আপনার কাছে ফিল হয় যে সেটা আমি ফেরত না পাওয়ার চান্সেস একটু বেশি, তাহলে জিনিসটা কিন্তু খুবই দুঃখের বিষয়, খুবই কষ্টের বিষয়। সো আশা করি এই ভিডিও থেকে আপনারা কিছুটা হলে ইনফরমেশন নিতে পারবেন, কিছুটা হলো আপনারা কিছুটা হলো আপনাদের হেল্প হবে আপনাদের অ্যাওয়ারনেসের জন্য, যে এই ভিডিওটা দেখার পরে আমি যদি কোনো এজেন্সির থ্রুতে যদি আমি কোনো অ্যাপ্লাই করি, তাহলে আমাকে পরবর্তী সেফটি পারপাস আমার কি কি স্টেপ নেওয়া দরকার, কিভাবে এজেন্সির সাথে আমার কন্ট্যাক্ট করা দরকার, কিভাবে ওদের সাথে আমার চুক্তিটা হওয়া উচিত, হ্যাঁ, যাতে আমার টাকাটা মাই না যায়। সো দ্যাটস ইট, এইটাই। সো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করেন, সে এগোতে আসছে যেন ভালোভাবে সবকিছু করতে পারি। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, সময় হলে শেয়ার করেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।